ওই বেমানের বাচ্চা বেঈমান। এই তোর তো বুকপিট নাই। বাবা আমার কথা শুনেন, আমার কথা শুনেন। কি শুনবো? আমি কি শুনবো? তুই তুই পান্নার সাথে আত্মলেছ। আমার সিমেন্টের মধ্যে তুই পালে বিশেষ তোর কত বড় কলিজা রে, তোর কত বড় কলিজা রে। তোর এই শ্বাস করতে গেল? এই তোর তোর পান্না করছে? এই পান্না তোর বাসা রাখবো? হ্যাঁ বাবা আমার কথা শুনেন, পান্না কি আমি চিনি না, আমি বেঈমান না। উনি আমার টাকা দিবি? বাবা টাকা দেবার ক্ষমতা আমার নেই। ক্ষমতা নাই মানে? বাবা আমার কথা শুনেন। কি কথা? জাহাজ থেকে আমার সিমেন্ট গুলো নামানোর পর সবগুলোই এরকম পেয়েছি। আমি শেষ হয়ে গেছি বাবা, আমার সব শেষ হয়ে গেছে। এই তোর সব শেষ মানে? আমার টাকা আমি দিতে পারবো না, আমি শেষ হয়ে গেছি, আমার সব শেষ। মানে পুঁজিপাটি সব শেষ। হায় 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 হায়, তুই কি কর? ঢাকা শহর কোন ঘরবাড়ি নাই? না বাবা, আমি ভাড়া বাড়িতে থাকি, এটাই আমার পুঁজি ছিল, তাও চলে গেল। আমি তো রক্ত বিক্রি করে টাকা নেবো, তোর গোষ্ঠীর সবার রক্ত বিক্রি করে আমি টাকা নেবো। আরে শালা বুড়া আমার সাথে মার পারি? এই তোর আত্মীয় স্বজন কারা কারা আছে? আমার বউ নেই, ছেলে নেই, একটা মাত্র মেয়ে। হ্যাঁ, মায়া কি করে? ইউনিভার্সিটিতে। বাবু এইভাবে বিয়ে? আল্লাহ যার কপালে যা লিখেছেন তাই তো হবে। কি হলো? এইভাবে বিয়ে মানে? ও সুহাগ কমিউনিটি সেন্টার বুক করে দেয়, লাল নীল বাতি জ্বালাইয়া হাজার হাজার লোক দাওয়াত করে দেয়, মোরগ পোলাও বুরহানি খাওয়াইয়া 10-15 লাখ টাকা খরচ করে দেয়, শেষে 10টা ফুলদানি বড়ি আর 4 কাপ। তুমি সে বিয়ে চাও? আরে বিয়ে হবো না, এ বিয়ে হবো না। বিয়াতে তোমার দরকার হইল শাড়ি গহনা, এত দেরি? তুমি এরকম করো কে গো? তুমি বেহুদা খরচ কিন্তু করো না, আমি পছন্দ করি না। তোমার বাপ রে কম দিছি 10 লাখ। আব্বা শুনেন, আগের যুগে বিয়া হইতো না, মায়া আনার সময় মায়ের বাপরে টাকা দিত, সেইটারে পণ কইতো না। আপনার কাছে যে আমি 10 লাখ টাকা পাইতাম, এইটা এখন পণ হিসাবে কাটাকাটি হয়ে গেল। কিন্তু আপনার মায়ের তো আমার হাতে তুলে দিছেন, এমন থেকে আপনার মায়ের ইজ্জত সম্মান ভরণ পোষণ সব দায়িত্ব কিন্তু আমার। হ্যাঁ বাবা, এই দায়িত্বটা আমি বুঝে নিছি। আপনারা ভিতরে যাওয়ার দরকার নাই, আপনি এখন যান 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 তো যান। বাবু কান্দো না, আজ থেকে আমি তোমার স্বামী, তোমার বাপের চাইয়া বেশি আপন হলাম আমি। আসো, এখানে বসো, আমি আগে খাওয়াই। বউ খাও, আ করো, আ আ আ।
দাঁড়াচ্ছিস কে? খাওয়া। আরে আয় না। আর তোর তো ভাবি। বহ, ধর খাওয়া। এই তুই দাঁড়াচ্ছিস কে? তুই খাওয়া। ভাবি, দাদা, দাদা আমি চাই। হ্যাঁ, কই যাবি? আমার চাকরি স্থলে। এই তুই না কইলে দুদিন পরে যাবি? না দাদা, জরুরি টেলিফোন এসেছিল, আমাকে আজকেই চলে যেতে হবে। মিতু আমি চাই। যাই দাদা। পাগল, সারা জীবন অস্থির রইল। এই মিতু, আমরা ভিতরে যাই। বউ আসো, আসো। বাসর ঘর আমি সাজাই নাই, অযথা টাকা পয়সা খরচ করে ফুল টুলতে সাজাইয়া, এটা বেহুদা খরচ। তোমার এই খাট, আমার এই খাট। বসো বসো। তোমার সাথে না আমার অনেক কথা আছে, অনেক। বসো বসো। এই 50,000 টাকা রাখো, রাখো। তুমি ভাবতাছো এই 50,000 টাকা কিসের? ওই যে কাবিন হইল, কাবিনের সময় দেন মোহর, নগদ অশীল 50,000 টাকা লেখা হইল, সেইটা। মানে? বুঝছি, তুমি বুঝতে পারো নাই। বাংলাদেশের বিয়াতে বর্তমানে 10 লাখ, 20 লাখ, 1 কোটি টাকা পর্যন্ত কাবিনের দেনমোহর লেখা হয়। এটা একটা ফ্যাশন। এটা নিয়ম হইল যে টাকাটা নগদ ওয়াসিল লেখা থাকে ওইটা বউরে দিয়া দিতে হইব। আমি আমি যদি কালকে মরে যাই, তাইলে এইটা আমি তোমার কাছে দেনা থাকলাম, দেনাটা পরিশোধ করে দিলাম। এই টাকা বিপদে কাজে লাগে, নইলে নইলে ওই যে এরকম হইতে পারে। আমারে আমারে তুমি পাগল ভাইব না, আমারে পাগল ভাইব না তুমি। শোনো, আমার না কিছু শর্ত আছে। তুমি এখন থেকে এই এই উপরতলার থেকে তুমি নিচে নামবা না। কোন পরপুরুষের সামনে তুমি যাবা না, তুমি যাবা না। আর আর তোমার যা যা দরকার সব সব কিছু তুমি আমারে কইবা। শাড়ি গহনার কথা আমার কইতে হইব না। আমি আমি নিজের হাতে কিনা দেবো, আমি নিজের হাতে কিনা দেবো। টাকা পয়সা গয়নাগাঠির অভাবের জন্য মায়াগো চরিত্র খারাপ হয়। তুমি লজ্জা করো না, তুমি লজ্জা করো না। যখন যেটা তোমার পছন্দ হয় আমারে বলবা, দেখাইতে চাও আমারে কোবা। খবর দিয়েছেন কেন? ও হ্যাঁ, তুমি তো আমার দেবর। হ্যাঁ, এছাড়া আর কিছুই না। তুমি তোমার ভাই সম্পর্কে আমাকে একদিন বলেছিলে। তোমার কথা শুনে আমি বলেছিলাম
উনি তো তাহলে একজন দেবতার মতো মানুষ। সৌভাগ্যক্রমে সেই দেবতার মতো মানুষটি আজ আমার স্বামী। কিন্তু শাকিল, আমার বড় কষ্ট। না, আমি তোমাকে অন্য কিছুই বলবো না, শুধু একটি কথা জিজ্ঞেস করব। তোমার এই ভাই কি মানসিকভাবে অসুস্থ? মানসিকভাবে সুস্থ কি অসুস্থ সে সম্পর্কে আমি কিছুই বলতে পারবো না। সে দেশের একজন বড় কন্ট্রাক্টর, তার অনেক কর্মচারী, মালিক হিসেবে সে তাদের কাছে কেমন তাও আমি জানি না। আপনার কাছে সে স্বামী হিসেবে কেমন তাও আমি জানতে চাই না। স্বামী হিসেবে আপনি যদি তাকে আজ হাজারো অপরাধী করেন তাও আমি শুনবো না। আমার কাছে তার শুধু একটিই পরিচয়, সে আমার ভাই, আমার কাছে সে দেবতা। তোমার সব কথা আমি মেনে নিলাম। আমাকে শুধু কয়েকটি প্রশ্নের উত্তর দাও। ট্রেনের শব্দ সে কেন সহ্য করতে পারে না? মেয়েদের প্রতি তার কেন এত সন্দেহ? টাকার প্রতি কেন এত মোহ? টাকা পয়সা ধন সম্পত্তি কি একটি মানুষের জীবনের সবকিছু? আমিও সব জানি, কিন্তু তার কাছে কখনো এসবের কারণ জিজ্ঞেস করিনি। জিজ্ঞেস করলেও সে বলেনি। তাহলে কি সে তোমার আপন ভাই না? স্টপ স্টপ, আর কখনো কোনোদিন এই প্রশ্নটি জিজ্ঞেস করবেন না। এক মায়ের পেটে জন্ম নিলেই কি আপন ভাই হয়? রক্তের সম্পর্ক থাকলেই কি আপন ভাই হয়? সে আমার আপন ভাই, সে আমার আপন ভাই, সবচেয়ে আপন ভাই। শাকিল, দাঁড়াও। আমি কিন্তু তোমার কাছে অনেক কিছু জানতে চেয়েছিলাম, কিছুই বললে না। একদিন একদিন আমিও কিন্তু তোমার জীবনের অনেক কাছের ছিলাম। নো 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 নো, মুসা আমার ভাই, মুসা আমার ভাই। আপনি হয়তো ভাবতে পারেন এর মধ্যে আমার কোনো অভিমান লুকিয়ে আছে, সামান্য হলেও আপনার প্রতি আমার দুর্বলতা রয়েছে। না, নেই নেই নেই। জীবন খাতার ওই পাতাগুলো আমি মুছে ফেলেছি, আমি ছিঁড়ে ফেলেছি। সেলিম জাভেদ। জি দাদা। তোরা একটু সাবধানে চলাফেরা করিস, সাইডে সবসময় থাকবি। আচ্ছা। ম্যানেজার। জি। ওই পান না। জি। ও কিন্তু আমার পিছনে লাগছে। ও দাদা। আসসালামু আলাইকুম। শাকিল, তুই? আরে ভাই করতে গেলি? হ্যাঁ, আরে ভাই করতে গেলি? বহ বহ বহ। এই শিখলো তো, নাস্তা নিয়ে আস। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। ম্যানেজার সাহেব, তুমি যাও তো। তাড়াতাড়ি নাস্তা নিয়ে আসো। কেমন আছিস তুই? ভালো। দাদা, আমি তোমাকে কিছু কথা বলবো। কি কত? মিতুর লেখাপড়াটা শেষ হলে তুমি ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দিও। হ্যাঁ, আর তুই? দাদা, আমি বিদেশে চলে যাওয়ার কথা চিন্তা করছি। মানে চাকরি? না, চাকরি করব না ভাবছি। কেন, তোর কোনো অসুবিধা হয়েছে? না। বাসা যাস নাই? আমি গিয়েছিলাম। শোন, পাগলামি করিস না। ওই আমার যদি কিছু হয়ে যায়, আমার ব্যবসা বাণিজ্য কারা দেখবো? কি হবে? হ্যাঁ, কত কিছু হইতে পারে। আমি মরে যেতে পারি, আমার মায়েরা ফেলতে পারে, আমার আমার দম বন্ধ হয়ে মানে ইয়ে স্ট্রোক, আমার প্যারালাইজ হইতে পারে। আয় আমার বুকে আয়। পাগলামি করিস না, তোরা ছাড়া কেমন বাঁচবো? হ্যাঁ মিতু, আমি দাদা আসার পর দাদার সাথে দেখা করে চলে যাব। কেন? আচ্ছা ভাইয়া, তোকে একটা কথা জিজ্ঞেস করব। কি? আমি জানতাম তুই যখন ইউনিভার্সিটিতে পড়তি তখন একটা মেয়ের সাথে তোর সম্পর্ক ছিল। বলতো ভাইয়া, সেই মেয়েটিকে আমাদের ভাবি? যদি হয় তাহলে কিছু করতে পারবি? না, তা পারবো না, তবে সমস্যা সমাধানের জন্য উপদেশ দিতে পারবো। মিতু, হ্যাঁ,
মিতু, তুমি একটু নিচে যাও, আমি তোমার ভাইয়ের সাথে একটু কথা বলবো। রত্না, তুমি কি বলবে তা আমি জানি। আমি তোমাকে এর আগেও একদিন বলে দিয়েছি, তুমি স্রেফ আমার বড় ভাইয়ের স্ত্রী। আমি আমার বিগত জীবনের কথা ভুলে গিয়েছি, তোমাকেও ভুলে যেতে হবে। যদি তাই ভুলতে পারো তাহলে চোখের পানি পড়বে না, তুমি আর কষ্ট পাবে না। শাকিল, আমি ভুলে গিয়েছি। শাকিল, আমি জানি পৃথিবীতে যদি একটি কথাই সত্যি হয় তাহলে সে একটি কথাই হলো আমি তোমার ভাইয়ের স্ত্রী আর তুমি আমার দেবর। তোমার ভাইয়ের তোমরা ছাড়া পৃথিবীতে আর কেউ নেই। সংসার জীবনে আমি যদি কোনো অসুবিধায় পড়ি তাহলে কি আমি সেই বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে পারি না? হ্যাঁ, পারো। শাকিল, বাংলাদেশের অধিকাংশ মেয়েদেরই বিয়ের পরে পেশা হয়ে যায় শুধুই গৃহবধূ। বাবার মুখের দিকে তাকিয়ে আমি তোমার ভাইয়ের ঘরে সেই মানসিকতা নিয়ে এসেছিলাম, কিন্তু বিশ্বাস করো শাকিল, আমি তা হতে পারিনি। মানে? তোমার ভাইয়ের সাথে পর্যন্ত স্বামী স্ত্রীর যে সম্পর্ক হয় আমার তা হয়নি। তোমার ভাইয়ের বউ হয়ে আসার পর আমি যে একটি মানুষ, সেই মানুষের সামান্যতম অধিকারও আমি পাইনি। আমার সাথে কুকুর শ্রীগালের মতো ব্যবহার করেছে তোমার ভাই। শাকিল, শাকিল, এখান থেকে আমি মুক্তি চাই। আমার সামনে আত্মহত্যা ছাড়ার কোনো পথ নেই। আমি আত্মহত্যা করতে চাই না শাকিল, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। একদিন তুমি আমার আপন ছিলে, সেই আপন মানুষ হিসেবে আমাকে তুমি এখান থেকে মুক্ত হওয়ার ব্যবস্থা করে দাও, ব্যবস্থা করে দাও। এখান থেকে তুমি মুক্ত করো, আমি মুক্তি চাই। শাকিল, দাদা, দাদা তুমি, তোমাকে বিধ্বস্ত মনে আরে হয় না? আরে ভাই, তুই কেমন আছোস? হ্যাঁ শাকিল দাদা, কালকে আমাকে প্রথম বিয়া বার্ষিকী, এই জন্য মনে হয় তোর মনে অনেক দুঃখ ছিল না? হ্যাঁ রত্না, আমি জানি এই এক বছর তুমি আমার জন্য অনেক কষ্ট করছো। এ আমার পরিবার, ভাই বোন আর আমার স্ত্রী, আমার খুব খুশির দিন। রত্না, তুমি শুধু দেখছো আমারে, আমি শুধু টাকার পেছনে দৌড়াইছি। তুমি দেখছো আমি খালি তোমার সন্দেহ করছি। কি জন্য এসব করছি তুমি বুঝতে পারো না? কি জন্য এই যে করতাম? তুমি জানো না রত্না, তুমি জানো না। আমার বাপ ভালো চাকরি করতো, কিন্তু সরকারি না, প্রাইভেট ফার্মে। তবু ভালো ছিলাম আমরা। আমার বাপ একদিন স্ট্রোক করে প্যারালাইজড হয়ে গেল। আমার মার উপর পড়লো সংসার চালানোর ভার।
মাস একটা অফিসে চাকরি দিল। মাস সে অফিসের মালিক। আমার মা গরিবের সুযোগ দিল। আমার মা টাকা দরকার ছিল আমার বাপের চিকিৎসার জন্য আর সংসার চালাবার জন্য। আমার বাপ মার এইসব ঘটনা দেখে মার উপরে খুব রাগ করতো, ওষুধ খেতে চাইতো না। আমি ওষুধ খাওয়াতে গেলে আমার বাপ দুঃখে একদিন আমার মা ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করলো। আমার বাপটাও মরে গেল। সেখান থেকে টাকার উপর আমার দারুণ লোভ হয়ে গেল। শুরু হইল আমার কষ্ট। আমার মনে হইল আমার বাপ যেদিন প্যারালাইজড হয়েছিল সেদিন যদি সরকার আমাকে সংসার চালাবার দায়িত্ব নিত তাইলে আমাকে পরিবারের এরকম পরিণতি হইতো না। টাকার জন্য আমি পাগলা কুত্তা হইতাম না রত্না। টাকার জন্য আমি পাগলা কুত্তা হইতাম না রত্না। আমি তোমার বিয়েই করতাম না। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম 10 কোটি টাকা ব্যাংকে না জমাইয়া আমি বিয়ে করবো না। তোমার বাপরে টাকা ধার দিবার যাইয়া তোমারে আমার বিয়ে করতে হলো। আমার মায়ের কষ্ট দেখে আমি তোমার সাথে স্বামী স্ত্রী সম্পর্ক করি নাই। আমার ধারণা ছিল যদি আমাকে বাচ্চা হয় তারপর যদি আমি স্ট্রোক করে আমার বাপের মতো প্যারালাইজড হয়ে যায়, আমার যদি করতে হয়, তোমার যদি আমার মায়ের মতো অবস্থা হয়, রত্না তুমি আমারে ভুল বুঝো না রত্না। রত্না আমার খুব কষ্ট রত্না, আমার খুব কষ্ট রত্না, খুব কষ্ট। এই যে শাকিল আজকে আমার খুব আনন্দের দিন। কালকে আমার 10 কোটি টাকা ব্যাংকে জমাইব। কালকে আমার 10 কোটি টাকা ব্যাংকে জমাইব। শাকিল কালকে আমাকে বিয়ে বার্ষিকী, তুই থাকবি। তুই কিন্তু যাবি না রত্না তুমি থাকবা। আমার খুব কষ্ট, আমার খুব কষ্ট। মুশা সাহেব, এই আপনার ফুল অ্যান্ড ফাইনাল বিল। ইঞ্জিনিয়ার সাহেব, এই টাকার জন্য আমি আপনার অফিসের সামনে গুলি খাইছি, সন্ত্রাস করছি। সেই টাকা আজ আমি পাইলাম। টাকা ধরার জন্য উপরে দেখে তাকে শুধু ছুটছি। এর মধ্যে নিচের থেকে আমার অনেক কিছু হারিয়ে গেছে ইঞ্জিনিয়ার সাহেব। আপনি আমার অনুষ্ঠানে আসেন, আমি খুশি হইব। এই পর্দাটা ঠিক করে পাঠান। আর এই স্টেজের সামনে একটা সোফা দিলে ভালো হয়। ভাবি, তোমার জীবনটা আসলে খুবই বিচিত্র। বিয়ের 1 বছর পর বাসর ঘর হচ্ছে, অথচ প্রতি রাতে তুমি স্বামীর সাথে থেকেছ। হ্যাঁ মিতা, খুবই বিচিত্র। তবে আমার জীবনটা খুবই স্বাভাবিক ছিল। হঠাৎ করে বিচিত্র একটি মানুষের সাথে জড়িয়ে আমার জীবনটাও বিচিত্র হয়ে গেল। দাদার জীবনের সব কথা শুনে
তোমার দুঃখ হচ্ছে না ভাবি? হ্যাঁ, হচ্ছে। সোনামিয়া, ফুটবল খেলা দেখিছো? এই খেলার নিয়ম কানুন কিছু জানো? জানি, একটা ফুটবল রে 22 জনে খালি লাত্তি মারে, লাত্তি। খালি লাথি মারলি হবি না নে, গোল দিতে হয়। এখন গোল দিতে হবি। আমাদের বিরুদ্ধ পার্টি হচ্ছে মুসা, ওর সাথে আমাদের ফাইনাল খেলা। আমাদের গোল দিতে হবি, খেলায় জিততে হবি। আঙ্গুল যখন আপনার লাগবো না, তখন ওর মাথা নিয়ে আইসা 2 ভাই এই ড্রয়িং রুমে ফুটবল খেলুম। ওস্তাদ কেমন জানি পোতা গেলা, একটু মশলা দাও তো। এলো ধরো, দাও দেখি একটা গাই। চলো চলেন আপনি, খেলা দেখবেন কেমনে কল্লাটা আমি লই। আসেন। গাড়ি তোর। কেন টাকলু? তুই এই জায়গায় কে? আরে লম্বু, তার নিতে আইছি, চল। বিলের টাকা জমা দিলি মুসা? চল, তোরে নিতে আইছি। ওই বিলের টাকা অর্ধেক হইল আমার। আমার কাছ তুই নিচ্ছিস, ভাগ দিবি না? ও হ্যাঁ, বিলের অর্ধেক টাকা নিতে এসো? হ্যাঁ, এই জন্য তো নিয়ে এসো। আর তোর নিতে পারবি না, পারবি না। আমি তখন নিয়ে যাবো, চল। একবার জানে পয়সা গেছি, এখন খুনে খুনি হবো। বন্ড সাধুর লাগে আমি নাই।
স্যার, দেরি যখন হচ্ছে আমরা বরং কমিউনিটি সেন্টারে চলে যাই, গেস্টরা অপেক্ষা করছে। ও এসো তোমরা। শাকিল, শাকিল, দাদা, ভাই, দাদা, দাদা, কি হয়েছে তোমার? কে করেছে তোমার এই অবস্থা? তোমরা তোমরা কোথায় যাইতেছো? আবার আবার বিয়াবার্ষিকী অনুষ্ঠানে। রত্না, সবার ভাগ্যে সবকিছু হয় না। দাদা, কে তোমার এই অবস্থা করেছে? মানুষে করছে, কিন্তু কিন্তু আমি তারে দায়ী করব না। দায়ী করব উপরালারে। আমার বহু সাদের, বহু স্বপ্নের বাসর ঘর, ও আমারে করতে দিল না। আমি তোমার উপরে অনেক অন্যায় করছি রত্না, আমারে তুমি মাফ করে দিও। ভাই, ভাই শাকিল, দাদা, আমি জানতাম না তোর সাথে রক্তের ভালোবাসা ছিল। তাহলে আমি রক্তের বিয়ে করতাম না। বোধ হয় ভালোই হল, আমারে মাফ করে দে রত্না। রত্না, আমারে মাফ করে দিও রত্না। আমি যখন তোমাকে বুঝতে পারলাম ক্ষমা চাওয়ার সময়টুকু আমাকে দেবে না। কাকে ধরতে এসেছেন? ওকে, ও নেই, এই মাত্র চলে গেল। তোমরা কেউ নড়বে না, কেউ নড়বে না, গুলি করে দেব। কে ওকে খুন করেছে? কে ওকে অবস্থা করেছে? ও আমার স্বামী। কে ওকে খুন করেছে? কে? কে?